ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন বছরে এটা তোমাদের সাথে আমার প্রথম ক্লাস আজকে, তাই তো? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাঝখানে একটা শীতকালীন ছুটি গেল, তারপর একটা বিরতির পর আজকে আমাদের দেখা হচ্ছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ছুটির মধ্যে কি একটু পড়াশোনা করেছো? সবাই চুপ। পড়াশোনা কি কেউ করনি তার মানে? ছুটি হলেও তো একটু একটু করতে হবে। তোমরা এখন ক্লাস 10, সামনে যেহেতু বোর্ড এক্সাম, এখন আমাদের মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমাদের প্রতিটা দিন খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা বোর্ড পরীক্ষার্থী। তো ঠিক আছে, আহ, আমরা ক্লাসের শুরুতে আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। হিউম্যানিটিজ এর কে আছো একটু বলো? মিস 3। 103। এইভাবে তোমাদের হিউম্যানিটিজ নো এর মিস, শুধু 3? হ্যাঁ, শুধু 3। জি মিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, মনে পড়েছে। রোল 8। রোল 8। ওকে, 8। তারপরে আর নেই। বিজনেস বলো। বিজনেসের কেউ আছো? মিস 6। 6। আর কেউ? মিস 15। 15। মিস 3। 3। মিস আর রোল 3। হ্যাঁ, রোল 3 দিয়েছি। রোল 3 বিজনেসের তো? জি মিস। ঠিক আছে। বিজনেসের আর কে আছো? 3, 6, 15, এই 3 জন পেলাম। এরপরে তাহলে সায়েন্স। সায়েন্স বলো। ম্যাডাম 26। তুমি সায়েন্সের? না বিজনেস। বিজনেসের 26। ঠিক আছে। সায়েন্সের কে আছো? মিস 1। সায়েন্সের 1। আর মিস 20। 20। আর কেউ? সায়েন্সের আর নেই। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাদের অ্যাটেন্ডেন্স শেষ। যদি কেউ পরে জয়েন করো, তোমরা পরে অ্যাটেন্ডেন্স দিতে পারবে, সমস্যা নেই। মিস রোল 6। কোন সেকশন? আর্টস। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। ওকে। তো তোমাদের কারো কারো অনুরোধ ছিল যে এই প্রবন্ধটি যেন আমি আলোচনা করি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিখিত একটি প্রবন্ধ। প্রবন্ধটির নাম উপেক্ষিত শক্তির উদ্বোধন। উপেক্ষিত শক্তি, এখানে নজরুল কি বোঝাতে চেয়েছেন উপেক্ষিত শক্তির কথাটার মাধ্যমে, সেটাই আমরা পুরো প্রবন্ধটি আলোচনা করে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। শুরুতে আমরা দেখছি লেখক পরিচিতিতে কি আছে। লেখক পরিচিতিতে আছে নজরুল ইসলামের জন্ম, জন্মস্থান, জন্মের তারিখ, তার লেখাপড়া, তারপর তার বিদ্রোহী কবি কেন তাকে বলা হয়, তারপর তার সাহিত্যকর্ম, এবং সবশেষে তার মৃত্যুর স্থান, তারিখ, এবং কোথায় তাকে সমাহিত করা হয়েছে, কোথায় তার কবরটি আছে। সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। এই তথ্যগুলো আমি পুনরাবৃত্তি করছি না, এগুলো তোমাদের আগেও পড়ানো হয়েছে। এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তোমরা পাবে এখান থেকে। এই তথ্যগুলো থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসে, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে। তো এই অংশটুকু খুব গুরুত্বের সাথে তোমাদেরকে পড়তে হবে। আমরা আমাদের প্রবন্ধের আলোচনা শুরু করি। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই কথাটি বলেছেন রবীন্দ্রনাথ। কেন বলেছেন সেটার ব্যাখ্যা নজরুল করছেন। আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না, যাহাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করিতেছে, অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি। সেই হইতেছে আমাদের দেশের তথাকথিত
ছোট লোক সম্প্রদায়। আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায়ই এই হতভাগাদের এইরূপ নামকরণ করিয়াছেন। কিন্তু কোন যন্ত্র দিয়া এই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো, তাহা হইলে দেখিবে ওই তথাকথিত ছোট লোকের অন্তর কাঁচের ন্যায় স্বচ্ছ। এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিতেছে না, তাহার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। সে বেচারা জন্ম হইতে এই ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে, সংকোচ জড়তা তাহার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়াইয়া যায় যে সেও যে আমাদেরই মতো মানুষ, সেও যে সেই একই আল্লাহর সৃষ্টি, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে, তাহা সে একেবারে ভুলিয়া যায়। যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহাচরণ করে, অমনি আমাদের ভদ্র সম্প্রদায় তাহার মাথায় প্রচণ্ড আঘাত করিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলে। এই হতভাগা দিগকে, আমাদের এই সত্যিকার মানুষ দিগকে আমরা এই রকম অবহেলা করিয়া চলিয়াছি বলিয়াই আজ আমাদের এত অধঃপতন। এই যে প্রথম একটি প্যারা আমরা পড়লাম, এখানে আমরা দেখছি যে আমাদের প্রবন্ধের লেখক বলছেন যে আমাদের 10 আনা শক্তি যাদের উপর নির্ভর করছে তাদেরকে আমরা উপেক্ষা করে চলছি, এবং এই সম্প্রদায়টিকে লেখক বলছেন তথাকথিত ছোট লোক সম্প্রদায়, অর্থাৎ যারা একটু আভিজাত্যের গর্বে বা অহংকারে নিজেদেরকে উঁচু শ্রেণীর লোক বলে ভাবেন, তারা তাদের চেয়ে সামাজিক মর্যাদায় কম যারা রয়েছে, কম শিক্ষিত, কম উপার্জনশীল, এই ধরনের মানুষকে তারা ছোট লোক বলে মনে করে। লেখক বলছেন এই ছোট লোক সম্প্রদায়ের উপরেই আমাদের দেশের 10 আনা শক্তি নির্ভর করছে। কিন্তু এই যে গর্বিত সম্প্রদায়, আভিজাত্যের গর্ব, বংশমর্যাদার গর্ব, ধন সম্পদের গর্ব, এই গর্বে গর্বিত যে সম্প্রদায়, তারা এই হতভাগাদের এই নামকরণ করেছে। এই যে ছোট লোক বলা হয়, এগুলো হচ্ছে সেই অহংকারী গর্বিত মানুষদের দেয়া নাম। কিন্তু লেখক বলছেন এখানে যদি কোনো যন্ত্র থাকতো, যে যন্ত্র দিয়ে এই দুই শ্রেণীর লোকের হৃদয়টা দেখা যেত, তাহলে আমরা দেখতে পেতাম যে ওই যে তথাকথিত ছোট লোক বলছি, সেই ছোট লোকের মনটা অনেক বড়, তাদের অন্তর কাচের মতোই স্বচ্ছ, তারা এত সহজ সরল যে তাদের অন্তর একেবারে কাচের মতো স্বচ্ছ ঝকঝকে। কিন্তু এই যে তারা এত উদার, এত মুক্ত মনের, তবুও তারা কোনো কর্ম করতে পারছে না। কারণ এই যে ভদ্র সম্প্রদায় যারা আভিজাত্যের গর্বে গর্বিত, তাদের অত্যাচারে এই মানুষগুলো সামনে আসতে পারে না, তারা মন খুলে কোনো কাজ করতে পারে না। তারা জন্ম থেকেই এত ঘৃণা পায়, এত উপেক্ষা পায়, এত অবহেলা পায়, যে কারণে সে নিজেকে জন্মের পর থেকেই খুব ছোট মনে করে, খুব তুচ্ছ মনে করে, এবং সে ভিতরে ভিতরে হীনমন্যতায় ভোগে। এই কারণে সে ভুলে যায়, তার মনে এত জড়তা চলে আসে, এত সংকোচ চলে আসে, সে ভুলে যায় যে সে একজন মানুষ, অন্য আরো 10টি মানুষের মতোই সেও একজন মানুষ, সেও এক সৃষ্টিকর্তা, এক আল্লাহর সৃষ্টি, তারও মানুষের মতো সমান অধিকার আছে অন্যান্য মানুষের যা আছে। এই কথাগুলো সে একদম ভুলে যায়। আর কেউ যদি এই ছোট লোকদের মধ্যে, যাদেরকে ছোট লোক বলে তুচ্ছ করা হয়, তাদের মধ্য থেকে কেউ যদি একটু বিদ্রোহের মতো করে, প্রতিবাদ করে, তাহলেই ওই ভদ্র সম্প্রদায় তাকে একদম দমন করে, তাকে কিছুতেই আর বাড়তে দেয় না, তার কণ্ঠ রুদ্ধ করে দেয়। এই কারণেই এই যে উপেক্ষা এই সম্প্রদায়টি পাচ্ছে, এই সম্প্রদায় উপেক্ষা নিয়েই লেখক এই প্রবন্ধটি লিখেছেন, উপেক্ষিত শক্তির উদ্বোধন। এই যে তথাকথিত ছোট লোক, এরা উপেক্ষিত এবং এরা একটা শক্তি, এদের উপরে নির্ভর করছে 10 আনা শক্তি। 16 আনার মধ্যে 10 আনা এদের কাছে। 16 আনা মানে তো সম্পূর্ণ, তো 16 আনার মধ্যে 10 আনা শক্তি নির্ভর করছে এই তথাকথিত ছোট লোক সম্প্রদায়ের উপর। আর এই শক্তিটাই উপেক্ষা পেয়ে পেয়ে তাদের জীবন পার করছে। এই কারণেই লেখক বলছেন উপেক্ষিত শক্তি, এবং এই শক্তির উদ্বোধন ঘটুক, এই শক্তি জেগে উঠুক, এই শক্তি যে ঘুমিয়ে আছে, তারা যে বিব্রত, সংকোচে জড়সড়, এই শক্তিটার একটা জাগরণ ঘটুক, উদ্বোধন ঘটুক, এটাই লেখক চান, এবং সেই কথাটাই লেখক এই প্রবন্ধে উপস্থাপন করেছেন। তাই এই প্রবন্ধের নামকরণও এরকম হয়েছে যে উপেক্ষিত শক্তির উদ্বোধন।
তাই আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারিতেছে না। কেন পারিতেছে না? এই যে সত্যিকারের মানুষগুলোকে আমরা অবহেলা করছি বলেই আমাদের অধঃপতন ঘটছে, এবং এই অধঃপতনের কারণেই আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারছে না। হইবে কিরূপে? দেশের অধিবাসী লইয়াই তো দেশ, এবং ব্যক্তির সমষ্টি তো জাতি। আর সে দেশকে, সে জাতিকে যদি দেশের জাতির সকলে বুঝিতে না পারে, তবে তাহার উন্নতির আশা করা আর আকাশে অট্টালিকা নির্মাণের চেষ্টা করা একই কথা। তোমরা ভদ্র সম্প্রদায় মানি, দেশের দুর্দশা জাতির দুর্গতি বুঝো, লোককে বুঝাইতে পারো এবং ওই দুর্ভাগ্যের কথা কহিয়া কাঁদাইতে পারো, কিন্তু কার্যক্ষেত্রে নামিয়া কার্য করিবার শক্তি তোমাদের আছে কি? না, নাই। এ কথা যে নিরেট সত্য তাহা তোমরাই বুঝো। কাজেই তোমাদের এই দেশকে, জাতিকে উন্নত করিবার আশা ওই কথাতেই শেষ হইয়া যায়। কিন্তু যদি একবার আমাদের এই জনশক্তিকে উদ্বুদ্ধ করিতে পারো, তাহাদিগকে মানুষ বলিয়া, ভাই বলিয়া কোল দিবার তোমার উদারতা থাকে, তাহাদিগের শক্তির উন্মেষ করিতে পারো, তাহা হইলে দেখিবে তুমি শত বৎসর ধরিয়া প্রাণপণে চেষ্টা সত্ত্বেও যে কাজ করিতে পারিতেছ না, একদিনে সেই কাজ সম্পন্ন হইবে। এ কথা হয়তো তোমার বিশ্বাস হইবে না। একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়া দেখো দেখি, তিনি ভারতে কি অসাধ্য সাধন করিতে পারিয়াছেন। এখানে যে তোমরা বলে লেখক সম্বোধন করছেন, এটা হচ্ছে ওই যারা আভিজাত্যের গর্বে গর্বিত, যারা নিজেদেরকে উঁচু শ্রেণীর, উঁচু জাতের মনে করেন, তাদেরকে উদ্দেশ্য করে লেখক বলছেন যে দেশের সকল অধিবাসীকে নিয়েই তো দেশ তৈরি হয়। ব্যক্তির সমষ্টি, অর্থাৎ একজন ব্যক্তিকে নিয়ে নয়, বরং পুরো জনগোষ্ঠীকে নিয়ে, ব্যক্তির সমষ্টিকে নিয়েই তৈরি হয় একটি জাতি। তাহলে সেই দেশকে, সেই জাতিকে যদি জাতির সকলে বুঝতে না পারে, তবে সেই জাতির উন্নতির চেষ্টা করা বা উন্নতির আশা করা আর আকাশে আহ, অট্টালিকা নির্মাণ করার চেষ্টা একই কথা। অর্থাৎ দুটোই অলীক কল্পনা, দুটাই স্বপ্ন, দুটাই অবাস্তব। তোমরা ভদ্র সম্প্রদায় মানি, কিন্তু দেশের দুর্দশা জাতির দুর্গতি বুঝো, লোককে বুঝাইতে পারো এবং ওই দুর্ভাগ্যের কথা কহিয়া কাঁদাইতে পারো, কিন্তু কার্যক্ষেত্রে নামিয়া কার্য করিবার শক্তি তোমাদের আছে কি? এই সম্প্রদায়কে উদ্দেশ্য করে লেখক প্রশ্ন করছেন যে তোমরা জাতির দুর্গতি বুঝো, দেশের পিছিয়ে পড়ার কারণ বুঝো, তোমরা এই দুর্ভাগ্যের কথা বলে আহ, মানুষকে উদ্বেলিত করতে পারো, কিন্তু তোমরা তো কাজ করতে পারো না। তোমরা শুধু কথাই বলতে পারো, কিন্তু মাঠে নেমে কাজ করা, এই যে কৃষক মাঠে চাষাবাদ করেন, সেই ফসল আমরা ঘরে বসে খাই। তো এই যে কার্যক্ষেত্রে নেমে এই কাজ করার শক্তি কি ওই সেই ভদ্র শিক্ষিত সম্প্রদায়ের আছে? নেই। ওই কাজ করার শক্তি আছে কৃষকদের। যদি একবার এই জনশক্তিকে উদ্বুদ্ধ করা যায়, যদি এই যে আমরা উপেক্ষা করি যাদের যাদের ছোট লোক বলে ভাবি, সেই মানুষদের যদি আমরা ভালোবেসে কাছে টেনে নিতে পারি, যদি তাদেরকে আমরা ভাই বলে আলিঙ্গন করতে পারি, তাহলে এই যে আমাদের দেশে মানুষে মানুষে এত ভেদাভেদ, যেই ভেদাভেদের জন্য আমাদের দেশের পূর্ণাঙ্গ উন্নতি হচ্ছে না, সেই ভেদাভেদ দূর হবে, আমাদের দেশটা উন্নত হবে। নজরুল এখানে বলছেন যে এই কথা হয়তো তোমার বিশ্বাস হবে না, যে সকলে মিলে একতার সাথে চললে দেশের যে উন্নতি হতে পারে, ওই ছোট লোকদের যারা অবজ্ঞা করে, অবহেলা করে দূরে সরিয়ে রাখে, তাদেরকে যদি ভালোবেসে কাছে টেনে নেওয়া যায়, তাহলে যে শক্তি, একটা বিশাল শক্তির তৈরি হবে, সেই শক্তির বলে যে দেশের উন্নতি হতে পারে, জাতির কল্যাণ হতে পারে, এ কথা হয়তো এখন সেই ভদ্র সমাজের বিশ্বাস হবে না। কিন্তু নজরুল বলছেন একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়া দেখো। মহাত্মা গান্ধী ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যখন তিনি নেতৃত্ব দিয়েছেন, তখন ভারতের জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে আনতে সক্ষম হয়েছিলেন। তিনি ভালোবেসে সকলকে তার নিজের কাছে টেনে নিয়েছিলেন। কোনো শ্রেণী, ধর্ম, জাতি, বর্ণ কোনো কিছুর ভেদাভেদ তিনি করেননি। তার চোখে সকল মানুষ, সকল ভারতবাসী সমান মর্যাদার ছিল। তাই তিনি এই অসাধ্য সাধন, অর্থাৎ এই যে ভারতবর্ষের স্বাধীনতা আদায়, অর্জন ব্রিটিশদের হাত থেকে, সেটা এই সমগ্র ভারতবাসীর সামষ্টিক প্রচেষ্টার ফল। তিনি সকলকে ভালোবেসেছিলেন সমানভাবে, সে কারণেই ভারতে
স্বাধীনতা অর্জনটা সম্ভব হয়েছিল। এরপরে নজরুল বলছেন, তিনি যদি এমনি করিয়া প্রাণ খুলিয়া ইহাদের সহিত না মিশিতেন, ইহাদের সুখ দুঃখের এমন করিয়া ভাগী না হইতেন, ইহাদিগকে যদি নিজের বুকের রক্ত দিয়া তাহারা খাইতে পাইল না বলিয়া নিজেও তাহাদের সঙ্গে উপবাস করিয়া ইহাদিগকে নিতান্ত আপনার করিয়া না তুলিতেন, তাহা হইলে আজ তাহাকে কে মানিত? কে তাহার কথায় কর্ণপাত করিত? কে তাহার একটি ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মরিতে পারিত? তাহার আভিজাত্য গৌরব নাই, পদ গৌরবের অহংকার নাই, অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমাদের ঘৃণ্য এই ছোট লোককে বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়াছেন। সে আহ্বানে জাতিভেদ নাই, ধর্মভেদ নাই, সমাজভেদ নাই। সে যে ডাকার মতো ডাকা, তাই নিখিল ভারতবাসী এই উপেক্ষিত হতভাগারা তাহার দিকে এত হা হা করিয়া ব্যগ্র বাহু মেলিয়া ছুটিয়াছে। হায়, তাহাদের যে আর কেহ কখনো এমন করিয়া এত বুক ভরা স্নেহ দিয়া আহ্বান করে নাই। এ মহা আহ্বানে কি তাহারা সাড়া না দিয়া পারে? যদি পারো, এমনি করিয়া ডাকো, এমনি করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করো। দেখিবে ইহারাই দেশে যুগান্তর আনিবে, অসাধ্য সাধন করিবে। ইহাদিগকে উপেক্ষা করিবার, মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে? ইহা তো আত্মার ধর্ম। তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর, আর একই মহা আত্মার অংশ। তোমার জন্মগত অধিকারটাই কি এত বড়? তুমি যদি এই চণ্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, তাহা হইলে তোমার মতো ভদ্রলোকদের দেওয়া এই সব হতাদর উপেক্ষার আঘাত, বেদনার নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো দেখি, ভাবিতে তোমার আত্মা কি শিহরিয়া উঠিবে না? এটা একটা বড় প্যারা। এই প্যারাটায় নজরুল বলছেন যে মহাত্মা গান্ধী যেমন করে এই উপেক্ষিত শক্তি অর্থাৎ এই তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের সাথে এমনভাবে মিশেছেন, তাদের সুখ দুঃখের অংশীদার হয়েছেন, একেবারে তাদের দুঃখে নিজেও সত্যিকার কষ্ট পেয়েছেন। তারা খেতে না পেলে, এই যে যারা গরিব তারা যদি খেতে না পায়, তখন তিনিও তাদের সঙ্গে উপবাস করেছেন, তিনিও স্বেচ্ছায় খাবার খাননি। এইভাবে মানুষের সহমর্মী হয়ে তিনি যেভাবে মানুষের সাথে মিশেছেন, আপামর জনগোষ্ঠীর সাথে, কে উঁচু কে নিচু, কার কি ধর্ম, কোন বর্ণ কোন গোত্র, কি ধর্ম, কি শ্রেণীতে সে আছে, উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত, কোনো কিছুর ভেদাভেদ না করে মহাত্মা গান্ধী যেইভাবে নিজের প্রাণ খুলে এদের সাথে মিশেছেন, যেভাবে সকল মানুষকে সমানভাবে বুকে টেনে নিয়েছেন, সবাইকেই সমান দৃষ্টিতে দেখেছেন, সকলকেই নিজের ভাইয়ের মতো করে ভালোবেসেছেন, এরকম যদি তিনি না করতেন, তাহলে তাকে কি কেউ মান্য করত? তার কথা কি কেউ শুনতো? কেউ তার কথায় কর্ণপাত করতো না, কেউ তার কথায় সাড়া দিত না। তার একটা আহ্বানে এইভাবে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ দিতে পারতো না। যেহেতু মহাত্মা গান্ধীর কোনো আভিজাত্য গৌরব নাই, তিনি কোনো পদমর্যাদার পদ গৌরবের অহংকার করেননি, অনায়াসে তিনি উদার প্রাণ নিয়ে যাদেরকে এই ভদ্র সম্প্রদায় ঘৃণা করে, উপেক্ষা করে, ছোট লোক বলে দূরে ঠেলে দেয়, তাদেরকে, এই ছোট লোকদেরকে এই মহাত্মা গান্ধী বুকে টেনে নিয়ে ভাই বলে ডেকেছেন, ভাই বলে সম্বোধন করেছেন। এই ডাকের মধ্যে, এই আহ্বানে, মহাত্মা গান্ধীর এই আহ্বানে কোনো জাতিভেদ ছিল না, ধর্মভেদ ছিল না, সামাজিক শ্রেণীর উঁচু নিচু কোনো ভেদাভেদ ছিল না। সেই ডাক একদম প্রকৃত ডাক, একদম মন থেকে ডাকা। তাই সমগ্র ভারতবাসী, এই যে উপেক্ষিত হতভাগা বলছেন নজরুল, হতভাগারা যারা ছিল, যারা কোনোদিন মানুষের ভালোবাসা পায়নি, তাদের প্রাপ্য সম্মান পায়নি, প্রাপ্য মর্যাদা পায়নি, এই যে কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য ফসল ফলান, সেই ফসল আমরা ঘরে বসে আরাম করে খেতে পারি। যে তাঁতি কাপড় বুনেন, সেই কাপড় আমরা আমাদের অঙ্গে ধারণ করি। যে মোট বইছে, ভারী ভারী বোঝা বহন করছে আমাদের উপকারের জন্য, বিনিময়ে কয়েকটি পয়সা সে উপার্জন করছে। এই যে এত মানুষ আছে যাদেরকে আমরা ছোট লোক বলি, যারা অশিক্ষিত, শিক্ষার আলো থেকে বঞ্চিত, তাদেরকে অশিক্ষিত বলে আমরা তুচ্ছ জ্ঞান করি, তারা
কম উপার্জন করে বা শ্রেণী ভেদে তারা নিচু শ্রেণীতে রয়েছে বলে যাদেরকে আমরা অবহেলা করি, উপেক্ষা করি, তুচ্ছ বলে মনে করি, কেউ কেউ ঘৃণাও করি, তাদেরকে তারা যদি তাদের কাজগুলো ছেড়ে দেয়, বন্ধ করে দেয়, তাহলে আমরা কি চলতে পারবো একটা দিনও? আমরা তো তাদের উপর নির্ভরশীল। তারাই, নজরুল শুরুতেই বলেছেন, তারাই আমাদের 10 আনা শক্তি। তারা যদি তাদের কাজকর্ম থেকে অবসর নিয়ে নেয়, তাহলে আমরা সবাই অচল হয়ে যাব। তো এই যে মহৎ প্রাণ, এই যে কর্মজীবী মানুষ, যারা তাদের কাজটুকু করে যাচ্ছে, বিনিময়ে তাদের প্রাপ্য সম্মানটুকু পাচ্ছে না, যারা আমাদের খাবারের ব্যবস্থা করছে, আমাদের গায়ের কাপড়ের ব্যবস্থা করছে, যারা আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের এত ব্যবস্থা করছে, তারা যে সম্মানটা তাদের পাওয়া উচিত ছিল, সেই সম্মানটা যে তারা পাচ্ছে না, যখন পাচ্ছে না, তখন তাদের মধ্যে যে হাহাকার তৈরি হয়, যে হতাশা, যে ক্ষোভের তৈরি হয়, সেই ক্ষোভ, সেই হতাশা দূর করে দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তিনি সকলকে সমান চোখে দেখেছিলেন, সকলকে একেবারে ভাইয়ের মতো আদর করেছিলেন, স্নেহ করেছিলেন, ভালোবেসেছিলেন। তাই এই পুরো ভারতবাসী, সকল ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণী নির্বিশেষে সকলেই তার আহ্বানে সাড়া দিয়েছিল। এই নজরুল বলছেন, তাহাদের যে আর কেহ এমন করিয়া এত বুক ভরা স্নেহ দিয়া আহ্বান করেন নাই। মহাত্মা গান্ধী এইভাবে বুক ভরা স্নেহ দিয়ে তাদের সকলকে ডাক দিয়েছিলেন। এই মহা আহ্বানে তাহারা কি সাড়া না দিয়া পারে? যদি পারো এমনি করিয়া ডাকো। আমাদেরকে নজরুল বলছেন যে যদি পারি, যদি আমাদের ইচ্ছে হয়, তাহলে যেন সেই মহাত্মা গান্ধীর মতো ডাক দিই। এভাবে দূরে দূরে ছেড়ে রেখে আমরা কোনোভাবেই সংগঠিত হতে পারবো না, কোনোভাবেই আমাদের দেশ ও জাতির কল্যাণ সাধন আমরা করতে পারবো না। আমাদেরকে মন থেকে তাদের ডাকতে হবে, মন থেকে তাদের আপন করে নিতে হবে, যেমনটা মহাত্মা গান্ধী করেছিলেন। নজরুল বলছেন এরপর যে ইহাদিগকে উপেক্ষা করিবার, মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে? সকলেই তো এক স্রষ্টার সৃষ্টি, এক আল্লাহর সৃষ্টি। তাহলে ওই মানুষটিকে আমি কি করে ঘৃণা করব? সে অধিকার কি আমার আছে? ইহা তো আত্মার ধর্ম নয়। নজরুল বলছেন এটা তো কোনো মতেই কোনো ধর্মের অংশ হতে পারে না। কোনো ধর্মেই বলা হয়নি যে মানুষকে ঘৃণা করো, মানুষকে অবহেলা করো, মানুষকে তুচ্ছ করো। তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর, আর এই মহা আত্মার অংশ। এটার অর্থ হচ্ছে এই যে আমার যেমন আত্মা, আমার যেমন অনুভূতি আছে, সেই একই আত্মা সেই মানুষটির ভেতরেও আছে, যাকে আমরা অবহেলা করছি। সেও মহা আত্মার অংশ, অর্থাৎ একই স্রষ্টার যে সৃষ্টি রাশি, সেই সৃষ্টির সেও একটি অংশ। তোমার জন্মগত অধিকারটাই কি এত বড়? মানে যে ভদ্র লোকটি উঁচু বংশে জন্মগ্রহণ করেছেন, বা শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছেন, বা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন, সে তো জন্মগত অধিকারে, সে, এটা তো তার নিজের অর্জন নয়। সে ওই পরিবারে জন্মগ্রহণ করেছে বলে সে ভদ্র সমাজে তার একটা অধিকার আছে, কিন্তু এই অধিকারটাই কি বড়? নজরুল তখন প্রশ্ন করছেন, তুমি যদি এই চণ্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, চণ্ডাল বংশ মানে হচ্ছে হিন্দু সমাজ ব্যবস্থায় একটা সময় এরকম শ্রেণীভেদ ছিল, উঁচু বংশ, নিচু বংশ, মানে একটা শ্রেণীভেদ ছিল। তো চণ্ডাল বংশকে নিচু হিসেবে দেখা হতো। তো নজরুল বলছেন, তুমি যদি এই চণ্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, তাহা হইলে তোমার মতো ভদ্রলোকদের দেওয়া এই সব হতাদর, উপেক্ষার আঘাত, বেদনা, নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো দেখি, ভাবিতে কি তোমার আত্মা শিহরিয়া উঠিবে না? তুমি এখন ভদ্রলোক হয়ে যেই উপেক্ষাগুলো করছো, অবহেলা, তুচ্ছ জ্ঞান করছো, যে আঘাত তুমি দিচ্ছ একটা চণ্ডাল বংশের লোককে, তুমি যদি আজকে এইখানে জন্মগ্রহণ না করে ওই রকম একটি চণ্ডাল বংশে জন্মগ্রহণ করতে, আর তোমার মতো ভদ্রলোকদের দেওয়া আঘাত যদি তোমাকে পেতে হতো, সেটা ভেবে কি, সেটা তুমি একবার কল্পনা করো, তোমার কি ভাবতেই আত্মা শিহরিয়ে উঠবে না? ওটাকে মানে মানে ওই ধরনের আঘাত সহ্য করা তো পরের কথা, তুমি একবার কল্পনা করো, ভাবতেই তো তোমার আত্মা শিউরে ওঠার কথা। নজরুল এভাবে আমাদের মানবিক মূল্যবোধকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন, প্রশ্ন করে যে তোমার কি আত্মা শিউরে উঠবে না? তুমি যে কাজটা করছো একজনের সাথে, সেই একই কাজ যদি তোমার সাথে হতো, তোমার কেমন লাগতো? এইভাবে নজরুল চেষ্টা করছেন আমাদের, যারা নিজেদের বংশ গৌরবে, পদমর্যাদার অহংকারী, তাদের মানবিক মূল্যবোধটা জাগিয়ে তোলার জন্য নজরুল এমন প্রশ্ন করছেন। আমাদের এই পতিত চণ্ডাল ছোটলোক ভাইদের বুকে করিয়া
তাহাদিগকে আপন করিয়া লইতে, তাহাদেরই মতো দিনও বসন করিয়া, তাহাদের প্রাণে তোমারও প্রাণ সংযোগ করিয়া উচ্চ শিরে তার সম্মুখে আসিয়া দাঁড়াও। দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে। এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধন বাসিতে সুর দেই। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। নজরুল বলছেন, এই যে পতিত লোক, যাদের আমরা নিচু জাত বলে মনে করি, যাদের আমরা ছোট লোক বলে মনে করি, এই যে পতিত চণ্ডাল ছোট লোক ভাই, এরা আমাদেরই ভাই। এদের যদি বুকে করে আপন করে নিতে পারি, যদি তাদেরই মতো আমাদের চলন বলন হয়, যদি তাদের কষ্টে আমরা কষ্ট পাই, যদি তাদের প্রাণের সঙ্গে আমাদের প্রাণের একটা সংযোগ ঘটে, অর্থাৎ তাদের সুখে সুখী হওয়া, তাদের দুঃখে দুঃখী হওয়া, এইরকম যদি করতে পারি, এভাবে যদি ভাবতে পারি, এভাবে যদি তাদের ভালোবাসতে পারি, এইভাবে যদি তাদের সাথে মিশতে পারি, তাহলে সেভাবে উচ্চ শিরে, মানে মাথা উঁচু করে, শির মানে মাথা, মাথা উঁচু করে তার সম্মুখে এসে দাঁড়াও। এই ছোট লোক ভাইদের সম্মুখে এসে দাঁড়াও। দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে, অর্থাৎ পুরো বিশ্বে সমগ্র মানব জাতি তোমাকে সম্মান করবে, যদি তুমি এইভাবে তাদের আপন করে নিতে পারো। এসো আমাদের উপেক্ষিত ভাইদের ধরিয়া আজ বোধন বাসিতে সুর দেই। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। কবি লেখক নজরুল এখানে বলছেন যে এই উপেক্ষিত ভাইদের হাত ধরে চলো আজ আমরা একত্রিত হই, মিলিত হই, এবং আমাদের এই উপেক্ষিত যে শক্তি আছে তার জাগরণ ঘটুক, তার উদ্বোধন ঘটুক। এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য প্রবন্ধ, উপেক্ষিত শক্তির উদ্বোধন। আমাদের আলোচনা এখানেই শেষ। প্রবন্ধটি খুব ছোট, তোমরা দু একবার বাসায় পড়বে, পড়লে দেখবে যে তোমাদের বুঝতে আরো সুবিধে হবে। এখন আমি তোমাদের আরেকটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে ঘুরে ফিরে বেশ কিছু উক্তির ব্যাখ্যা আসে, যেগুলো তোমাদের অবশ্যই বাসায় পড়া প্রয়োজন। আমি সেগুলোর একটা লিস্ট তৈরি করেছি। তোমরা কি দেখতে পাচ্ছ আরেকটি পেজ? জি ম্যাম। আচ্ছা, তোমরা এই প্রশ্নগুলো লিখে নাও। আমি তোমাদের জন্য বলছি প্রশ্নগুলো, তোমরা দেখে দেখেও লিখতে পারো। এই 10টার বাইরে যে পড়তে হবে না এমন না, আমার কাছে মনে হচ্ছে এই 10টা খুব গুরুত্বপূর্ণ, এগুলো পড়তে হবেই। এবং এর বাইরেও বোর্ডের যা প্রশ্ন আছে সেগুলো তোমরা পড়বে, এবং তোমাদের নিজেদের কাছে যদি মনে হয় যে এই কথাটি গুরুত্বপূর্ণ, সেটাও তোমরা নিজেরা শিখবে। আপাতত আমি 10টা উক্তির কথা তোমাদের বলছি। এক হচ্ছে, আমাদের দেশে জনশক্তি গঠিত হতে পারছে না কেন? 2, অপমানে হতে হবে তাহাদের সবার সমান, কেন? 3, মহাত্মা গান্ধী ছোট লোককে বুকে ধরে ভাই বলে সম্বোধন করেছিলেন কেন? ব্যাখ্যা করো। 4, উপেক্ষিত শক্তির উদ্বোধন বলতে লেখক কি বুঝিয়েছেন? 5, মহাত্মা গান্ধীর কথা সকলেই শুনত কেন? 6, তথাকথিত ছোট লোকেরা তাদের অধিকারের কথা ভুলে যায় কেন? ব্যাখ্যা করো। 7, আত্মার ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? 8, কাঁচের ন্যায় স্বচ্ছ অন্তর বলতে লেখক কি বুঝিয়েছেন? 9, ছোট লোকদের স্বভাবে সংকোচ আর জড়তা জড়িয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। 10, দেশের অধিবাসী লইয়াই তো দেশ এবং ব্যক্তির সমষ্টি তো জাতি, ব্যাখ্যা করো। মেয়েরা তোমরা স্ক্রিনশট নিতে পারো। সবার যদি লেখা হয়ে থাকে বা স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে, তাহলে আমি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করব। আমাকে একটু বলো, তোমরা কি সবাই নিতে পেরেছো? জি মিস। ঠিক আছে। জি এখানে মিস। ওকে, এখানে যে 10টি প্রশ্ন আমি দিয়েছি ব্যাখ্যামূলক, তার সবগুলো উত্তরই কিন্তু আমি ক্লাসে আজকে আলোচনা করেছি। যদি তোমরা শুনে থাকো তাহলে নিশ্চয়ই এই উত্তরগুলো সহজেই তোমরা শিখতে পারবে। এখন কেউ যদি পরে জয়েন করে থাকো, আমি ক্লাসের মাঝখানে অনেককেই অ্যালাউ করলাম। এখন যারা জয়েন করেছো অ্যাটেন্ডেন্স দাওনি, তারা আমাকে একটু রোলটা বলো। হিউম্যানিটিস থেকে কে আছো? হিউম্যানিটিস নেই। বিজনেস থেকে কেউ আছো? জি মিস। মিস রুল বলো, 13 business- আসছে। একজন কথা বলো। বিজনেস থেকে রোল 13। হলো জি মিস। আচ্ছা, রোল 13। 2 2 কোন গ্রুপ? বিজনেস স্টাডিজ। আচ্ছা, রোল ম্যাম। 2। মিস 16 শুনতে পাচ্ছি না, আরেকবার বলো। 16 16? জি
আচ্ছা আমি এখন সব বিজনেসকে দিচ্ছি। বিজনেসের 16, মিস রোল 19 ম্যাডাম রোল 19 বিজনেসের 19, এরপর 22 22। বিজনেস আর কেউ আছো রোল দেওয়া বাকি? নেই। সায়েন্সের কেউ আছো? মিস রোল ম্যাম 30 13, এরপর মিস 15 15। আর কেউ? মিস 2 মিস 33 2, 33। সায়েন্স আর কেউ? 32 32, মিস 12 12। এরপর আর কেউ? আচ্ছা তাহলে আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ হয়ে গেল। তো মেয়েরা, নতুন একটা বছর শুরু হয়েছে, তোমাদের সকলের জন্য রইল অনেক শুভকামনা। সেই সাথে তোমাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে, যেহেতু তোমরা সকলেই এবছর বোর্ড এক্সাম দিবে ইনশাল্লাহ, তোমরা সবাই খুব মনোযোগী হয়ে যাবে এখন থেকে, খুব সিরিয়াসলি নিয়মিত পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে? আর আমাদের তো ক্লাস 10-এর যে সিলেবাস 9-10-এর গদ্য এবং পদ্য আমরা শেষ করেছি, এখন রিভিশন চলছে। তো আজকের ক্লাসটাও রিভিশন ক্লাসই ছিল। তো এরপর তোমরা যদি মনে করো যে কোনো প্রবন্ধ বা কোনো গল্প বা কবিতা আরেকবার আলোচনা করলে ভালো হয়, তাহলে তোমরা সেটা আমাকে সাজেস্ট করতে পারো। নেক্সট ক্লাসে সেটা নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব। কারোর কোনো আছে এরকম কোনো চাওয়া যেটা আরেকবার তোমরা পড়তে চাও? যে কোনোটা, প্রথম পত্র থেকে যে কোনোটা বলতে পারো, গল্প, কবিতা, প্রবন্ধ, যাই হোক। আছে কোনোটা? আচ্ছা, নেই। তাহলে নেক্সট ক্লাসে আমি আমার পছন্দ মতো টপিক নিয়ে আসবো। আর এমনও হতে পারে নেক্সট ক্লাসে একটা ক্লাস ওয়ার্ক হতে পারে। তো পুরো সিলেবাসটাই তোমরা একটু করবে, যেহেতু তোমাদের আর সিলেবাসে কোনো সমস্যা নেই। তোমরা প্রতিদিনই একটু একটু করে রিভিশন করবে, এবং নেক্সট ক্লাসে আমি যে কোনো কিছু করতে পারি, ক্লাস ওয়ার্কও করতে পারি, আবার এরকম কোনো গল্প, প্রবন্ধ বা কবিতা নিয়ে আলোচনাও করতে পারি, যে কোনোটাই হতে পারে। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা সকলে ভালো থাকবে, এই দোয়া রাখছি। আর আজকের ক্লাস থেকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো, যদি কিছু বুঝে না থাকো আজকের প্রবন্ধ আলোচনায়। আচ্ছা, প্রশ্ন নেই, ঠিক আছে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।